তাদের বক্তব্যই হলো আক্রমণাত্মক, প্রতিশোধ পরায়ণ। তারা কোনো অনুতপ্ত দেখবেন না আপনি। তারা আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে যে সুযোগ পেলে ছিঁড়ে ফেলবো, এই টাইপ। এই ধরনের কথা যখন একটা নেতা, কারণ কোনো নেতা একটা গণমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বলার সুযোগ পায়, তাদের যারা কর্মীরা এখনও দেশে রয়েছে আনাচে কানাচে, তাদের ভিতরে একটি স্পিরিট জন্মানো, একটা সাহস জন্মানো যে আমরা কিছু করব। এবং এখান থেকে অনেক ধরনের অঘটন ভবিষ্যতে যে ঘটবে না, অনেক দুর্ঘটনার শিকার হবে না, অনেকে গুপ্ত হামলার শিকার হবে না, এই শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি মোটেই এটাকে ভালোভাবে দেখব না। ইদানিং আওয়ামী লীগের অনেককেই স্বরূপ হতে দেখা যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনার মত কি? আসলে আমার মত না, প্রথমে আমি আমার ক্ষোভ প্রকাশ করব। ক্ষোভ এভাবে প্রকাশ করব, আমি যদি জাহাঙ্গীর কবির নানকের কথা বলি, আমি তার দুইটা মনে হয় লাইভ দেখেছি, একটা বা দুইটা লাইভ ভিডিও দেখেছি। তিনি ভিডিও বার্তায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, তাতে আমার মনে হয়েছে তারা এখনও বিশ্বাস করতে পারছে না যে তাদের পতন হয়েছে, অপমানজনক পতন হয়েছে। জনগণ তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে, এটা তারা মনে হয় এখনও বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ, এখনও মনে হচ্ছে নানক সাহেব সেই যে তিনি যে গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়েছিল, তার যে ক্ষমতা, পুরো প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ যে পরিবেষ্টিত থেকে বিরোধী দলকে দমন পীড়ন নির্যাতনের যেই নীল নকশা তারা করেছিল, এখনও মনে হয় তার সেই হট সিটেই বসে আছে নানক সাহেবের ওই, আসলে সাহেব বলবো না, নানকই বলি আমি, নানকের এই বক্তব্য শুনে আমার তাই মনে হচ্ছে। আসলে রাজনৈতিকভাবে তো আমরা একটার বেশি একটা লেভেলে পরে ভাষা ব্যবহার করতে পারি না, তবে এদের জন্য সাহেব শব্দটা আসলে প্রযোজ্য না। আমি অনেক ইদানিং দেখছি যে আমাদের কিছু যারা আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন, যারা আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তারা নানা চিন্তা, তাদের চিন্তাভাবনা আমি আসলে প্রত্যেকেরই চিন্তাভাবনার অধিকার রয়েছে, আমি শ্রদ্ধাও করি। কিন্তু তারা কোন চিন্তা থেকে ছাত্রলীগের কিছু পতিত নেতাকে ইন্টারভিউতে ডেকেছে, যারা জামালপুরের আশাক মাহমুদ কলেজে পড়া একজন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি, সে পরবর্তীতে বড় সম্পদের পাহাড় গড়েছে, কীভাবে করলো এই প্রশ্ন কেউ করে না। সে আবার অন্য একটা রাজনৈতিক জাতীয় নেতার সম্পর্কে প্রশ্ন করে, তার ক্যারেক্টার নিয়ে বা তার নৈতিকতা নিয়ে প্রশ্ন করে, দুর্নীতি নিয়ে প্রশ্ন করে। এই যে প্ল্যাটফর্মটা, যে সাহসটা আমরা তাদেরকে দিলাম, এটা কিন্তু মানুষের কাছে রং মেসেজ দিচ্ছে। দেখেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ একটি পতিত রাজনৈতিক দল যারা গণহত্যার দায়ে অভিযুক্ত। অন্য রাজনৈতিক দলের যে অধিকার থাকা উচিত গণতান্ত্রিক পরিবেশে, এটা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য কিনা এটা আমাদের এখনই ঠিক করতে হবে। তো আমরা যদি গোল টেবিল আলোচনায় বা টকশো, নিউজ মিডিয়ামে বা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্য প্রচারের, অবাধ বক্তব্য প্রচারের সুযোগ করে দিই, আমরাই করে দিই, তাহলে এটা জাতির সাথে, শহীদের রক্তের সাথে আসলে প্রতারণা হবে, এক প্রকার প্রতারণা হবে বলে মনে করি। আমি এক প্রকার শব্দটা বলছি, এক প্রকার প্রতারণা হবে বলে আমি মনে করি। কারণ তাদের বক্তব্যই হলো আক্রমণাত্মক, প্রতিশোধ পরায়ণ। তারা কোনো অনুতপ্ত দেখবেন না আপনি। তারা আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে যে সুযোগ পেলে ছিঁড়ে ফেলবো, এই টাইপ। এই ধরনের কথা যখন একটা নেতা, কারণ কোনো নেতা একটা গণমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বলার সুযোগ পায়, তাদের যারা কর্মীরা এখনও দেশে রয়েছে আনাচে কানাচে, তাদের ভিতরে একটি স্পিরিট জন্মানো, একটা সাহস জন্মানো যে আমরা কিছু করব। এবং এখান থেকে অনেক ধরনের অঘটন ভবিষ্যতে যে ঘটবে না, অনেক দুর্ঘটনার শিকার হবে না, অনেকে গুপ্ত হামলার শিকার হবে না, এই শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি মোটেই এটাকে ভালোভাবে দেখব না। আমি যদি একটা ব্যবসায়ী কথা বলি, বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের কথা আপনি যদি বলেন, আহমেদ আকবর সোবহান সাহেব, বসুন্ধরা গ্রুপ নিঃসন্দেহে বাংলাদেশের বড় ব্যবসায়ী, কিন্তু আমাদের মনে আছে ব্যবসায়ীরা হাসিনার পক্ষে কিভাবে কথা বলেছেন। এই যার নাম আমি বললাম, তিনি কিভাবে কথা বলেছেন যে এই আন্দোলন দমন করতে হয়তো তারাই যথেষ্ট, র্যাব পুলিশ লাগবে না, ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিলেই হয়তো পিটিয়ে পাটিয়ে উঠায় দেবে, এরকম বক্তব্য আমরা শুনেছি। শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত দরকার, এই ধরনের মনোভাবও ব্যবসায়ীদের কাছ থেকে আমরা শুনেছি। তাদেরকে যখন আবার সসম্মানে, আমি বলছি না আইনের ঊর্ধ্বে যে কিছু করা হোক, বা তারা কী ধরনের অনৈতিক সুবিধা আওয়ামী লীগ আমলে নিয়েছে সেই ব্যাপারে কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে তাদেরকে যদি আপনি মিষ্টিমুখ করান প্রকাশ্য পাবলিক প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু জনগণ, যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা কিন্তু অত্যন্ত কষ্ট পাই। আমি একটা উদাহরণ দিই শুধু, আপনি জামাতের ওই যে শিবিরের সেক্রেটারি ছিলেন শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা আমি বলি। ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয় প্রথমত 14 সালে সম্ভবত, উনি কিন্তু টানা 67 দিন রিমান্ডে ছিলেন। ওনাকে যখন কোর্টে উঠানো হয়, আপনি দেখবেন কী নির্মম নির্যাতন করা হয়েছিল। আমি একটা উদাহরণ ওইখানে দিলাম। আপনি বিএনপির অগণিত নেতাকর্মীকে গুম খুনের শিকার হতে হয়েছে, আমাদের নেতাকর্মীদের অত্যাচারের শিকার হতে হয়েছে, বিএনপি অনেক বেশি করেছে। তো এই যে যারা প্রতিনিয়ত গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ঘরে থাকতে পারে নাই, তারা যখন এই ধরনের দৃশ্যগুলো গণমাধ্যমে দেখে বা পত্রিকায় দেখে, তারা যে কষ্টটা পায়, এই কষ্ট আপনি বই পড়ে অনুভব করতে পারবেন না। এই কষ্ট আপনি আপনার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, গুগলে সার্চ দিয়ে অনুভব করতে পারবেন না। সুতরাং আমি অনুরোধ করব, যারা শহীদ হয়েছে গত জুলাই বিপ্লবে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে গত 15.5 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, জুলাই বিপ্লবে আমরাও ছিলাম, আমরা যারা রক্ত ঝরিয়েছি, কষ্ট করেছি, দয়া করে
আমাদের অনুমতিকে নিয়ে কেউ খেলবেন না। ট্রাম্পের ব্রেকফাস্ট অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড জে ট্রাম্প উনি ওনার ব্রেকফাস্ট অনুষ্ঠানে, এটা আমেরিকার রীতি, ওনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ব্রেকফাস্টের দাওয়াত দিয়ে থাকেন। এটা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই শুধু না, আরও গুরুত্বপূর্ণ নেতারাও এইভাবে দাওয়াত পেয়ে থাকেন। এটাই মার্কিন নীতি, মার্কিন ঐতিহ্য এবং মার্কিন নীতি। দক্ষিণ এশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল হলো বিএনপি, এবং আপনি জানেন বাংলাদেশ সম্ভবত কোনো একটা সাময়িকীতে মানে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছিল 2024, এবং বাংলাদেশে যে জুলাই আপরাইজিং, জুলাই অভ্যুত্থান, এটা পুরো বিশ্বের নজর কেড়েছে। সুতরাং বিশ্ব রাজনীতিতে বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের একটা আলাদা গুরুত্ব এখন রয়েছে। বাংলাদেশের তরুণরা, ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, এবং আমরা এত স্বৈর শাসক হাসিনা, যে ফ্যাসিবাদ স্বৈর শাসন সারা বিশ্বে, যেটা আমি যে বলি নিকৃষ্টতম পতিত স্বৈরাচার শেখ হাসিনা, তার পতনের পর বাংলাদেশ পুরো বিশ্ব রাজনীতিতে, বিশ্ব গণমাধ্যমে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, এবং সেই বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি দাওয়াত দিতেই পারেন। এটাই মার্কিন নীতি এবং ঐতিহ্য, এটাই আমি বলবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন হলে সংকট কেটে যাবে, আপনি কি এ বিষয়ে একমত? জি, আমি এ বিষয়ে একমত। কারণ দেখেন, এই যে জুলাই আন্দোলনের এই যে সবাই আমরা একসাথে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণীকে নিয়ে হয় না, সব শ্রেণী পেশার মানুষ মিলে গণ অভ্যুত্থানে অংশ নেয়। আপনি গণ অভ্যুত্থানে এখনও যদি হাসপাতালে যান, 10 বছরের শিশুও দেখবেন যে হাঁটুতে গুলি নিয়ে এখনও কাতরাচ্ছে, সেও যেমন অংশ নিয়েছে, আপনি কৃষক, শ্রমিক, দিনমজুর, সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। এটা শুধু কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে গণবিস্ফোরণ, যার সূচনাই হয়েছে মানুষের ভোটাধিকারকে হরণ করার মাধ্যমে। আপনি যদি 2014 নির্বাচনের দিকে তাকান, জাতীয় পার্টির বেইমানি যদি না থাকতো, হাসিনা ওই নির্বাচন করতে পারতো না, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে পারতেন না, এবং তারপরে কিন্তু তার পরবর্তী 10 বছরে বাংলাদেশের উপর নির্যাতনের যে স্টিম রোলার চলেছে, যে পরিমাণ সম্পদ তছরূপ, যে ঘটনাগুলো কিন্তু ঘটতো না। আওয়ামী লীগ ওখানেই শেষ। 18 সালে আসেন, 5 বছর তো টিকে গেল নির্বাচন করে, জাতীয় পার্টির বেইমানির উপর ভরসা করে 14তে টিকে গেল। 18তে যদি নিশিরাতে নির্বাচন না করতো, দিনের ভোট রাতে না করে করতো, তাহলে 18 থেকে 24 পর্যন্ত যত ঘটনা এবং জুলাই বিপ্লবের এই যে এত মানুষের গণতা, এগুলোও কিন্তু কিছু হতো না। তো আপনি যদি খুব ডিপে যান, একদম গভীরে বিশ্লেষণ করেন, দেখবেন জনগণের ভোটাধিকার না থাকার কারণে হাসিনা দানবীয় স্বৈরশাসকে পরিণত হয়েছিল। এইটা যদি ঘটনা হয়ে থাকে এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যদি হাসিনার পতন হয়ে থাকে, দেশকে, দেশের মানুষের হাতে যদি গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হয়, একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আমরা সংস্কারের অনেক কথা বলছি, সব কিছুর কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন মাধ্যমে হতে পারে। আপনি একটা রুমে বসে বলতে পারেন না জনগণ এইটা চায়, এটা বলার রাইট আমার, আপনার বা কারোরই নেই। এটা মেজারমেন্ট করার একমাত্র ওয়ে হচ্ছে নির্বাচন। একটা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করে যে তারা ক্ষমতায় আসলে কি, যেমন বিএনপি 31 দফা দাবি দিয়েছে। আমাদের দল এনডিএমের পক্ষ থেকে আমরা বিভিন্ন সংস্কার প্রস্তাবনার ডিটেইল আকারে উপস্থাপন করেছি আমাদের গবেষণা উইংয়ের মাধ্যমে। এই যে আমাদেরগুলো ম্যানিফেস্টোগুলো, এগুলো আমরা বাস্তবায়ন করতে চাই। জনগণ যদি এটার পক্ষে থাকে, আমাদেরকে ম্যান্ডেট দেয়, তাহলে আমরা ক্ষমতায় যে এগুলো বাস্তবায়ন করার সুযোগ পাবো। তার মানে আমরা জানি জনগণ আমাদের ইশতেহারগুলোকে সমর্থন দিয়েছে। সুতরাং আমাদের কার্যক্রমে জনগণ সমর্থন দিবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং রাজনৈতিক সরকারগুলো এভাবেই হয়ে থাকে, তারা জনসমর্থন নিয়ে আসে এবং জনগণের সমর্থনের ভিত্তিতে তারা কার্যক্রম পরিচালনা করে। বিধায় দেশে যে সংকটগুলো হয় সেগুলো দ্রুত সলিউশন করা তাদের জন্য মাচ মোর ইজিয়ার হয় যে কোনো মানে সিস্টেমের অন্য কোনো ধরনের সরকারের থেকে। তো আমি মনে করি নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।